সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভাষার নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি রিশান নাসরুল্লাহ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক নানা বিষয় সহ গেলদিন উল্লেখযোগ্য সংবাদগুলো নিয়ে পর্যালোচনা করে থাকি। আর সেই পর্যালোচনা অংশ নিতে আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। তারা হলেন অধ্যাপক ডক্টর এস.এম. শামীম রেজা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং রেজাউল করিম রনি, সম্পাদক জবান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করবো, তবে আলোচনা শুরুর আগে আমরা একটু গেলদিন উল্লেখযোগ্য সংবাদগুলো জেনে নিই। গেলদিন উল্লেখযোগ্য সংবাদগুলোর মধ্যে রয়েছে মাগুরায় ধর্ষিত শিশুর অবস্থা শঙ্কাজনক, ঢাকা মেডিকেল থেকে সিএমএইচ স্থানান্তর, খবর নিয়েছেন তারেক রহমান, চিকিৎসায় সব ধরনের সহায়তার আশ্বাস, রুখতে হবে মাথাচাড়া দেওয়া নারী বিরোধী অপশক্তিকে, আহ্বান ডক্টর ইউনূসের, বললেন নৈরাজ্য তৈরিতে বিনিয়োগ করছে পরাজিত স্বৈরাচার, এনসিপির সাথে বিএনপির তুলনা নয়, আহ্বান নেতাদের, কাঙ্ক্ষিত সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও রক্তাক্ত গণ অভ্যুত্থানের শঙ্কা বিশিষ্টজনদের, আর্মির কিছু লোক 2007-08 বাংলাদেশের রাজনীতি ম্যানিপুলেটের চেষ্টা করেছে, বিস্ফোরক তথ্য তৎকালীন মার্কিন কূটনীতিক ড্যানি লোভিজের। মোটা থেকে এই ছিল গেলদিন উল্লেখযোগ্য সংবাদ। আমি আলোচনা শুরু করতে চাই স্যার আপনাকে দিয়ে। হলো যে 8 মার্চ ছিল নারী দিবস, কিন্তু নারীর প্রতি সহিংসতার বিষয়টি নিয়ে সবাই কথা বলেছেন এবং নারী বিরোধী অপশক্তি হঠাৎ করে আমরা দেখলাম যে এই সময়টাতে বেশ বেড়ে উঠছে, এবং এটি নিয়ে সরকারও নানান ধরনের সংখ্যা এবং সরকার নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে, এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তো বললেনই যে এটি আসলে রুখতে হবে। এই যে চলমান যে সংঘাত, এর পিছনে আসলে রাজনৈতিক কোনো বিষয় দেখছেন কিনা? একটা তো আমরা স্বাভাবিক সামাজিক একটি ছিল, তার পাশাপাশি রাজনৈতিক কোনো বিষয় জড়িত বলে আপনার মনে হচ্ছে কিনা? না, এইভাবে একক কোনো একটা কারণ বলে সেটা প্রমাণ করা খুব কঠিন। যেটা বরং আমরা আমাদের পর্যবেক্ষণগুলো বলতে পারি যে যেখানে এই জুলাই গণঅভ্যুত্থানের পরে এত সংখ্যক মানুষ, আমরা যদি বলি যে মাঠে, ঠিক আছে, তরুণরা তারা দল গঠন করুক আর তারা বিভিন্ন সংগঠন তৈরি করুক, তারা তো মাঠে সক্রিয়, তারা তো আছেন আমাদের চারপাশে। আমাদের প্রধান রাজনৈতিক দলগুলো আছেন, বরং অনেক বড় রাজনৈতিক দল যারা আগে সক্রিয় থাকতে পারেননি বিভিন্ন কারণে, যদি খোলাখুলি বলি বিএনপির মতো একটা বৃহৎ দল, তার একদম তৃণমূল পর্যায়ে থেকে জাতীয় পর্যায়ে কর্মী তারা আছেন, অন্যান্য দলগুলো মাঠে আছেন, এবং সব কিছু মিলে আমি যদি বলি যে মানুষও সচেতন, তারাও আগের চাইতে ভালো যদি মনে করি যে তারা বোধ করছেন, চলাফেরা করছেন, তাহলে এই শক্তিগুলোর উত্থান হচ্ছে কীভাবে? বরং আমরা নির্দিষ্ট কোনো কারণ না খুঁজে প্রশ্নগুলো উত্থাপন করি, কারণ প্রশ্ন উত্থাপন করাও জরুরি। আপনি যদি পর্যবেক্ষণগুলো উত্থাপন না করেন তাহলে এটা সমাধান করা যাবে না, এবং সেটা একরৈখিক একটা বিশ্লেষণে চলে যাবে। এটা খুব সহজ একটা উত্তর ইয়েস নো দিয়ে দেওয়া যায় যে ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে সুযোগটা নিচ্ছে কেন। রাজনৈতিক অস্থিতিশীলতা কি বাংলাদেশের নতুন? এটা 70-এর দশক হয়েছে, পুরো 80-র দশক জুড়ে হয়েছে, 90-এর দশকের সেই ভাগে হয়েছে, 11 সময় হচ্ছে, আবার এই অতি সম্প্রতি হয়েছে। তো তার সঙ্গে কি আমি বলবো যে নারী শিশুর উপরে নির্যাতনের কোনো প্রভাব পড়ে? হয়তো পড়ে, রাজনৈতিক অস্থিরতা সেটা আলাদা, কিন্তু এই প্রশ্ন করা খুব জরুরি যে এতভাবে আমরা সতর্ক থাকার পরে, এতভাবে আমরা চালু থাকার পরে এবং সক্রিয় থাকার পরে, রাজনৈতিক শক্তি, অরাজনৈতিক শক্তি, নাগরিক শক্তি সবাই তো আছে, তো তারপরে কেন ঘটনাগুলো ঘটছে? এবং নতুন করে আপনি খেয়াল করেন যে শিশুর প্রতি সহিংসতা, এটা তো একটা বিকৃতি, এবং এটা তো শুধু সহিংসতা না, এটা একটা এক ধরনের আপনি ব্যক্তি পর্যায়ের বিকৃতিরও একটা বহিঃপ্রকাশ। তো এটা কি আমি অল্প কিছু লোকে ডেভিয়েশন হিসাবে ধরবো বা বিকৃতি হিসাবে ধরবো, নাকি আমাদের আমরা সামাজিকভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারছি না সেটা কি না, অথবা যে বিচার হওয়া প্রয়োজন? দেখেন, অনেক সময় এই ধরনের ক্ষেত্রগুলোতে আপনি আগেও সাংবাদিক হিসাবে খেয়াল করেছেন যে একটা খুব দ্রুত বিচারের আমাদের একটা প্রভিশন আছে, যে একসময় যখন নারী শিশুর উপর নির্যাতন আমরা সংখ্যা কমাতে পারছিলাম না, তখন যুক্তি দেওয়া হয়েছিল যে আমরা যেহেতু দ্রুত বিচার আদালত এটা করি, তাহলে একটা কুইক ট্রায়ালের মাধ্যমে আমরা বিচারটা নিশ্চিত করতে পারি। তখনও কিন্তু আমি আলোচনা করেছিলাম যে যেটার সময় প্রয়োজন সেটা সময় দিতে হবে, কিন্তু ওইটা করা হয়েছিল যে অনেক ঘটনা থাকে, নানা দীর্ঘসূত্রিতা তৈরি হয়, আইনি সহায়তা পায় না, ওই অর্থ সাহায্য সবাই পায় না, অতএব এটা একটা কুইক প্রসেসের মধ্যে দিয়ে আনা। এখন এটা দ্রুত করে না, দীর্ঘ সময় নেন, আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি বিচার পাচ্ছেন কিনা, এবং বিচার পাওয়া অর্থ এই না যে বিচার আমি করেছি আমি বিচার পেলাম, সে অর্থ না, আপনি অভিযোগ দাখিল করার পর যেতে পারছেন কিনা। অতি সম্প্রতি দেখেন, এই সম্প্রতি কেন বোধহয় কয়েক ঘন্টা আগেই পুলিশের বড় কর্তারা বলেছেন যে তারা নিশ্চিত করবেন যেন মামলা যেন ঠিকঠাক মতো নেয়। তার মানে কি, যে কোনো একটা ঘাটতি আছে, যে নিশ্চিত কেন করতে হবে, এটা নিশ্চিত কেন করতে হবে? সেটা আপনি ডিজিটালি করেন আর আপনি ম্যানুয়ালি করেন, সেটা পরের কথা। লোক সংখ্যা অনেক বেড়ে গেছে, অনেক দূর থেকে আপনি ডিজিটালি করবেনই স্বাভাবিকভাবে। তার মানে মামলাটা আমি দিতে পারছি কিনা, আমি আলামত নষ্ট করে ফেলতে বাধ্য হচ্ছি কিনা, কিংবা নষ্ট করা হয় কিনা, বা আমি যে সমর্থনটা আইনি পাওয়ার কথা সেটা পাই কিনা। আমাদের কয়েকটা মানবাধিকার সংস্থা, ভলান্টিয়ার অর্গানাইজেশন বা এনজিও দিয়ে তো আপনি এই পুরো জিনিসগুলো করতে পারবেন না। সুতরাং আমি
ওই নির্দিষ্ট কোনো একটা চালককে ধরে একটা কার্যক্রম চিহ্নিত করার চাইতে বরং প্রশ্নগুলো তোলাতেই বেশি, যে আইন রয়েছে, অন্য সব কিছু রয়েছে, তারপরে বিশেষভাবে নারীর প্রতি সহিংসতা এবং অন্যান্য শুধু একটা কিছুটা হলেও আমি যেভাবে নিজে বোঝার চেষ্টা করেছি যে সাম্প্রতিক পরিস্থিতিতে আপনি খেয়াল করেছেন যে একটা মাইক্রো ইনসিডেন্টসগুলো বাড়ার সম্ভাবনা আছে। রনি হয়তো আরও যোগ করতে পারবেন যে মব তো একটা সংগঠিত এক ধরনের, সেটার একটা বৈশিষ্ট্য আমরা হয়তো বলতে পারি, কিন্তু তার সাথে আপনি দেখবেন ব্যক্তি পর্যায়ে মানে ব্যক্তি স্বয়ংক্রিয় হয়ে উঠছে, প্রত্যেকের জায়গা থেকে স্বয়ংক্রিয় মনে হচ্ছে যে আমিই সব, এবং যিনি ভালো উদ্দেশ্যও করছেন তারও স্বয়ংক্রিয় হয়ে ওঠাটা স্বাভাবিক না, যে ঠিক আছে আমার যদি উদ্দেশ্য ভালো থাকে, আর যার উদ্দেশ্য ভালো না তার ক্ষেত্রে তো কি ঘটছে সেগুলো আপনি দেখছেন। একেবারে বাড়িতে ঢুকে যাওয়া থেকে শুরু করে অদ্ভুত একটা ঘটনা আমরা দেখলাম যে গাড়ির উপরে পড়ছেন একটা লোক এবং সে চমৎকারভাবে একটা নাটক মঞ্চস্থ করছে যে আমাকে এই করছে, এবং যে পুরো ঘটনাটা পড়তেও আপনার একটা নাটকের মতো পুরো সময় জুড়ে গুলশানের যে ঘটনাটা আপনাকে পড়ে বুঝতে হচ্ছে, অনেকবার পড়ে। এগুলো তো স্বাভাবিক কোনো ঘটনা, এবং যে শিশুর ঘটনার প্রসঙ্গে হয়তো আপনি কথাটা তুলেছিলেন, তার থেকে নৃশংসতা মানে এই মুহূর্তে এই অবস্থা বর্ণনারও অতীত, এটা আমরা দ্বিতীয়বার বর্ণনা করতে চাই না। সে এখন জীবনের সঙ্গে লড়ছেন শিশুটি। তারপর আরও এরকম একটা অভিযোগ কিছুক্ষণ আগে দেখলাম। তো আমার মনে হয় যে রাজনীতিতে যারা আছেন তারা তো দেখবেনই যে রাজনীতির কোনো প্রভাব পড়ছে কিনা, কোনো অস্থিরতা তৈরি হচ্ছে কিনা, কিন্তু একই সঙ্গে যে এর সাথে নারীর প্রতি সহিংসতাটা যোগ করেন তাহলে কিন্তু এই পর্যবেক্ষণ আরও বিস্তৃত হয়, যে নারীর প্রতি যে ধরনের আমরা কার্যকলাপগুলো লক্ষ্য করি, নারীর ক্ষমতায়নের কথা বলছি বা নারীর অগ্রগতির কথা বলছি, সহিংসতা তো আছেই। একেবারে আপনি যদি বলেন যে ধর্ষণের মতো ঘটনা থেকে বহু রকম নিপীড়নের শিকার তারা হচ্ছেন, একটা সে বাস ডাকাতের সময় হতে পারে, অন্য ক্ষেত্রে তার বাইরেও আমরা যে দৃষ্টিভঙ্গিগুলো দিয়ে তাকে দেখছি, যে বয়ান তৈরি করছে তাকে নিয়ে, এবং নীতি নির্ধারক পর্যায়ে পর্যন্ত যে ধরনের বক্তব্যগুলো আসছে সেটা খুবই অস্বস্তিকর। অতএব সব কিছু মিলে আমি মনে করি যে প্রেক্ষাপটটা চিন্তা করা উচিত। সেখানে রাজনীতির ভূমিকা থাকতে পারে, আমাদের সামাজিক অস্থিরতার ভূমিকা থাকতে পারে, আমাদের নিঃসন্দেহে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার একটা ভূমিকা সেখানে হয়তো ব্যর্থতা আছে, এবং আইনি সহায়তার ব্যাপার, আইনি প্রয়োগের যে ব্যাপার, এবং পুলিশের এই মুহূর্তে একটা পূর্ণাঙ্গতা নিয়েও সীমাবদ্ধতা আছে, পুনর্গঠন বা অন্যান্য বিষয়ে তার ভূমিকা পালনের সেই সুযোগও তারা নিচ্ছেন কিনা। কিন্তু যে বিকৃতিগুলো আমরা লক্ষ্য করছি সেটাকে আপনি কেবল পুলিশ দিয়ে, আইন দিয়ে, রাজনীতিতে মোকাবেলা করতে পারবেন? তার জন্য বিকৃতির পিছনে কি যে দীর্ঘদিন ধরে এক ধরনের অস্থিরতা বিরাজ করা বা এক ধরনের মানে মত প্রকাশের যে স্বাধীনতা ছিল তারও দায় আছে কিনা? না, মত প্রকাশের স্বাধীনতা না থাকার কারণে যে আমরা সামাজিক অস্থিতিশীলতা বা সামাজিক এই অনাচারগুলো বলতে পারিনি এমনভাবে আমি যুক্তি স্থাপন করবো না। হ্যাঁ, কোনো ক্ষেত্রে হয়তো প্রভাবশালীরা যখন যুক্ত থেকেছেন তখন আমরা বলতে পারিনি যে রাজনৈতিক ছায়ায় সে যখন নিপীড়কের ভূমিকা পালন করেছে সেটা আমরা পারিনি, তাই যদি পারলে তো রনিদের অভ্যুত্থান করতে হতো না, সেটা আর একটা মাত্রা। এবং কোনো ক্ষেত্রে নারীর প্রতি সহিংসতাও ওই কারণে হয়তো সামনে আসেনি। কিন্তু এখন যে ঘটনাগুলো আপনি দেখছেন তাকে তো আপনি কোনো দলে অন্তর্ভুক্ত করতে পারছেন না, তাই না? যিনি অভিভাবক তার মাধ্যমে, আত্মীয়র মাধ্যমে সে নিপীড়নের শিকার হচ্ছে, ডাকাতির মাধ্যমে শিকার হচ্ছে, যিনি তাকে শিক্ষাদান করছেন তার মাধ্যমে শিকার হচ্ছে, যিনি তাকে নীতি নির্ধারণের মধ্যে তাকে রক্ষা করবেন, তাকে সুরক্ষা দেবেন, তিনি অদ্ভুত ধরনের বয়ান দিচ্ছেন বা তারা অদ্ভুত ধরনের বয়ান দিচ্ছেন। মানবাধিকার সংস্থাগুলোর যে বিশেষ করে রাষ্ট্রায়ত্ত যে প্রতিষ্ঠানগুলো আছে তার যে ভূমিকা রাখার দরকার ছিল সেই ভূমিকা রাখছে কিনা, মানবাধিকার কমিশনের কাছ থেকে আপনি যথেষ্ট পরিমাণে কথা শুনছেন কিনা। আগে যে এনজিওসরা, তাদের ডিসপাইট অল দ্য লিমিটেশনস, তাদের হয়তো সম্পদের সীমাবদ্ধতা আছে, কাজের লোকবলের সীমাবদ্ধ আছে, তারপরেও তারা যে কাজগুলো করেছেন সেটা দিয়ে তো আর পুরোটাকে করা যাবে না, মোকাবেলা করা যাবে না। তো আমি এটাকে একেবারে অতটা শুধু মাইক্রো একটা ইস্যুতে আমি আটকে রাখতে চাই না। রাজনীতিকে আমি বাদ দিচ্ছি না, রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ তৈরি হয়। আর একটা হতে পারে আপনি যে প্রসঙ্গে তুলেছেন যে এটা সাংবাদিকরাই ভালো বলতে পারবেন যে তাদের উপরে যে চাপ ছিল সেই চাপের কারণে কি তারা বলতে ব্যর্থ হতেন কিনা, যে অনেক ঘটনা ঘটেছে, যেহেতু এটা একটা নিরাপত্তারও ইস্যু, যখন বারবার এরকম মাইক্রো ইনসিডেন্টস ঘটে, নারী এবং শিশুর প্রতি এরকম সহিংসতা বাড়ে, সেটা আমাদের নিরাপত্তা ব্যবস্থাকেও ক্ষুণ্ণ করে। সামগ্রিক আমাদের যে অপ্রচলিত যে নিরাপত্তার ধারণাগুলো সেগুলোকে সাংঘাতিকভাবে ব্যাহত করে। তো যদি মত প্রকাশের ঘাটতি থেকে থাকে সেটাও হয়তো প্রভাব বিস্তার করে থাকবে। রনিভাই, এখানে যদি আমরা অন্তর্বর্তী সরকারের দিকে তাকাই, এখানে মানবাধিকার কর্মীদের সংখ্যা অনেক বেশি, সেই পর্যায়ে মানে এই যদি অভ্যন্তরীণ অবস্থা হয় সেটি আসলে এক ধরনের দায় সরকারকে নিতে হয় কিনা, বা এটি আসলে পরিস্থিতির এক ধরনের ঘোলাটে করারও একটা বিষয় আছে, বা পরিস্থিতির কারণে এই ধরনের ঘটনাগুলো বেশি ঘটছে কিনা? ধন্যবাদ আপনাকে এবং যে যেখান থেকে আমাদের কথা শুনছেন সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। ধন্যবাদ আমার সহ-আলোচক শামীম স্যারকে। দেখেন, স্যার কিন্তু অনেকগুলো বিষয়ে একটু বিস্তারিত আলাপ করার চেষ্টা করেছেন, তাতে করে একটা সামগ্রিক চিত্র কিন্তু আমাদের সামনে আসলো। এখন এই ধরনের ঘটনাগুলো যখন সমাজে বাংলাদেশে নতুন না, তাহলে এটার ক্ষেত্রে আমাদের প্রথমত আলোচনা করতে হবে যে
হ্যাঁ, আমাদের সমাজে নারীদের ব্যাপারে যে পারসেপশন, সে পারসেপশনে একটা সমস্যা আছে। সেই পারসেপশনের ক্ষেত্রে ধরেন সবসময়ই যদি একজন মানুষ নারী হওয়ার কারণে অনিরাপদ বোধ করে, সে সমাজ তো কোনোদিনও আগাবে না। তাইলে আমরা যে এখন একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র নির্মাণের কথা বলছি, সেইখানে তো নাগরিকের তো আমরা তার জেন্ডার, লিঙ্গ ভিত্তিক পরিচয়ের কথা বলছি না, নাগরিক পরিচয়ের কথা বলছি, তাই না? সেখানে একজন নাগরিক নারী হওয়ার কারণে যদি কোনো না কোনো নিপীড়নের শিকার হয়, কোনো না কোনোভাবে যদি তার প্রতি আপনার সামাজিক সুবিচার করা না হয়, তাহলে তো আপনি একটা গণতান্ত্রিক রাষ্ট্র করতে পারবেন না, 1 নাম্বার। আর 2 নাম্বার হলো, আপনি যে প্রশ্নটা করলেন সেটার উত্তর যদি সরাসরি বলি, দেখেন, হ্যাঁ, পলিটিক্যাল গভর্নমেন্টগুলোর ফেইলিওরগুলো নিয়ে অনেক সমালোচনা আমরা করতে পারি, বিশেষ করে নারী উন্নয়নের ক্ষেত্রে। কিন্তু প্রত্যেক গভর্নমেন্টই কিন্তু দাবি করছে যে তারা নারীদের জন্য এই করেছে, সেই করেছে। হ্যাঁ, বরাদ্দ 10 টাকার জায়গায় 15 টাকা করেছে, অমুক জায়গায় স্কুল করেছে, তমুক জায়গায় ভাতা বাড়িয়েছে, হ্যাঁ, তমুক জায়গায় বালি খাওয়াইছে, তমুক জায়গায় ক্ষীর খাওয়াইছে, নানা গল্প বলবে। বাট এখনকার গভর্নমেন্ট, আপনি যে জায়গাটা ধরলেন, এটা খুবই ইম্পর্টেন্ট জায়গা আমি মনে করি। এখনকার গভর্নমেন্টে যারা আছেন, বিশেষ করে নারী সদস্য যারা আছেন, তাদের কথাই যদি বলি, তারা দীর্ঘদিন ধরে সক্রিয়। বাংলাদেশে নারীর প্রতি মূলধারা দৃষ্টিভঙ্গির ব্যাপারে তাদের চেয়ে ভালো খুব কম লোকই জানেন। এখন তারা সরকারে থাকার পরে যদি এই 7 মাসে নারীর অবস্থার যদি বিগত দিনের সময়গুলোর তুলনায় যদি উন্নতি না হয়, এর চেয়ে দুঃখজনক তার কিছু হতে পারে। আমি যদি একটু ছোট্ট একটি করি, আমরা যদি জুলাইয়ের দিকে একটু ফিরে যাই, জুলাইয়ের আন্দোলনের সময় আমরা দেখেছি হাতে হাত রেখে সব ধরনের নারী একসাথে শহীদ মিনারে গিয়েছেন। সেই জায়গা থেকে কি এমন ঘটলো যে জুলাই অভ্যুত্থানে নারীদের ভূমিকা বাংলাদেশের ইতিহাসে, শুধু বলবো না, আমি বলবো সাম্প্রতিক পৃথিবীর অন্যান্য ইতিহাসেও নারীদের যে ভূমিকা, সেখানে অগ্রগণ্য ভূমিকা, এটা অতুলনীয় ভূমিকা। এটা ইদানিংকালের গণ অভ্যুত্থানগুলো বলেন বা প্রতিরোধ সংগ্রামে বলেন, নারীদের এত ফ্রন্ট লাইনে আসার সুযোগ মানে দেখা যায় না। ইভেন আমি আপনাকে বলি, যখন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররা আপনার ছাত্রলীগের বিরুদ্ধে অ্যাকশনে যাবে, তার আগে এনশিওর করতো নারীরা নামছে কিনা, নারীরা লিডে আছে কিনা। যদি আছে, আচ্ছা ঠিক আছে, নারীরা গেছে, যাচ্ছে, নারীরা এই পদ দিয়ে গেছে, এবার তাহলে আমরা আগাই। হ্যাঁ, ফলে এই ক্ষেত্রে নারীরা কোনো জায়গায়, কতগুলো জায়গায় প্রথমত লিডিং জায়গায় ছিল, এটা একদম আমি সচক্ষে দেখছি। তো এরকম একটা জায়গায় তারপরে একটা অভ্যুত্থান হওয়া, সেই অভ্যুত্থানের পরে এরকম একটা সরকার আসা, এবং সেই সরকারে এমন ব্যক্তিদের আমরা দেখতে পাচ্ছি যারা দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো নিয়ে কাজ করেন, তাদের অভিজ্ঞতার নিয়ে কোনো সন্দেহ নাই, কোনো বিতর্ক নাই। তারপরেও যেহেতু 7 মাসে কোনো উন্নতি হয় নাই, সেক্ষেত্রে এটা সামগ্রিকভাবে একটা ব্যর্থতা, আপনি বলতে পারেন সরকারের ব্যর্থতা, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আরেকটা ব্যাপার হলো, এখন আমরা যে সময়টায় আসি, দেখেন, আমরা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল টাইমে আসি, একটা এক্সট্রা অর্ডিনারি টাইমে আসি। সাধারণত অভ্যুত্থানের পরের সময়গুলো একটু ক্যাওয়াটিক হয়, কিন্তু আমাদের এখানে ক্যাওয়াটিক অবস্থাটা এমন জায়গায় গিয়েছে যে ধরেন নারী, শিশু থেকে শুরু করে জননিরাপত্তা, সার্বিকভাবে জননিরাপত্তা হুমকির মুখে। এখন সার্বিকভাবে জননিরাপত্তা হুমকির মুখে পড়লে হয় কি, অভ্যুত্থানের পরে তো ধরেন মানুষের কি হয়, যেটা যে অনেক আকাঙ্ক্ষা, তাই না? মানে 15 বছরে তো সে কথা বলতে পারে নাই, ভোটের অধিকার পায় নাই 17-18 বছর ধরে, তাই না? অনেক আকাঙ্ক্ষার পরে আপনি যখন মিনিমাম সিকিউরিটি দিতে পারছেন না, বাজারে জিনিসপত্রের দাম আশানুরূপ কমতেছে না, তারপরে হলো ধরেন সরকারের আমলাতন্ত্রের যে আচরণ ছিল সেবা পাইতে গেলে সেটাও একই রকম রয়ে যাচ্ছে। হ্যাঁ, সে শুধু কথা বলতে পারতেছে, কিন্তু সেই কথা বলতে পারতেছে, কিন্তু তার ইম্প্যাক্ট হচ্ছে জিরো। আমি ধরেন সরকারের প্রচুর সমালোচনা করতেছি, কিন্তু সরকার কিছুই শুনছে না। হ্যাঁ, তাহলে তো এই যে আমরা একটা বিরতি নিয়ে এই কথা বলার স্বাধীনতার কোনো ইম্প্যাক্ট করতেছে না। আমি আপনার কাছে আসবো, একটা বিরতি নিয়ে আসি। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজে নিচে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরবো কিছুক্ষণ পরেই। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ অ্যান্ড ভিউজে। রনিম, আপনি আলোচনা করছেন। তো ফলে দেখেন যে এখন এত অভিজ্ঞতার পরেও তারা যে ফেল করছেন, তার মানে এই ফেলটা তাদের অভিজ্ঞতার ফেলোর আকারে আপনার না দেখলেও গভর্নমেন্টের ফেলোর আকারে অ্যাবসলিউটলি দেখতে হবে। আরেকটা ঘটনা হলো, সেটা হলো যে পুলিশ কিন্তু কীভাবে ওয়ার্ক করছে। আপনি যদি পুলিশের উচ্চতর কর্মকর্তার কাছে যান, ধরেন আপনি এখন পুলিশের যে কোনো উচ্চতর কর্মকর্তাকে আপনি রিচ করতে পারবেন, সে পুলিশের উচ্চতর কর্মকর্তা সিরিয়াসলি আপনার কথা শুনবে। তারপরে আপনি ওসির কাছে যান, লোকাল পুলিশের কাছে যান, সে কোনো অ্যাকশন নেবে না। আপনি এসপি, তারপরে আপনার ধরেন যে পুলিশের একদম টপ কর্মকর্তা, ডিআইজি আপনি রিচ করতে পারবেন, সে বলে হ্যাঁ ডেফিনেটলি অ্যাকশন নিব, তার আন্তরিকতাও সে শো করবে, কিন্তু প্র্যাকটিক্যালি কাজটা হবে না। এটা আমি একদম প্র্যাকটিক্যালি কয়েকটা জায়গায় দেখছি, মানে প্রত্যক্ষভাবে দেখছি। তার মানে
পুলিশ আসলে ওয়ার্ক করতেছে না। পুলিশ এই অবস্থায় পুলিশ ওয়ার্ক করবেন এটা তো আগেই বুঝতে পারা যাচ্ছিল, এবং এটা স্বাভাবিক। কারণ হলো এই পুলিশই তো আপনার এই ফ্যাসিজমকে টিকায় রাখার একটা ভ্যানগার্ড আকারে হাজির হয়েছে, সামনের থেকে আপনার লিড দিছে। হ্যাঁ, তো ফলে এই পুলিশের প্রতি মানুষের ওই ট্রাস্ট নাই। তারপরে হলো যে পুলিশও মানে যারা ধরেন অপরাধ করে নাই, হ্যাঁ, তারাও একটা আতঙ্কের মধ্যে থাকে, স্বাভাবিক। কারণ পুরা বাহিনী আকারেই তো আপনার ধরেন যে একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে জনগণের, তাই না? এইটা একটা। আরেকটা হলো যে এখানে দেখেন লোকাল গভর্নমেন্টের ব্যাপারে এই সরকার যেভাবে স্টেপ নিছে, আমি মনে করি এটা ঠিক হয়নি। কারণ এইখানে হ্যাঁ, হাসিনার আমলে কোনো ইলেকশনই তো বাংলাদেশে ছিল না। এটা হলো একটা ভোটারবিহীন নির্বাচনের সংস্কৃতি হাসিনা চালু করছিল। নির্বাচন দিত, কিন্তু সে নির্বাচনের ব্যাপারে তার আগ্রহের কমতি ছিল না। কিন্তু ভোট ছাড়া নির্বাচন, ভোটারবিহীন নির্বাচনের সংস্কৃতি, এটাকে আমি বলি। তো সেই সংস্কৃতির মধ্যেও অনেক লোক দেখবেন স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছিল। অনেক বিএনপির বিদ্রোহী প্রার্থী হওয়ার কারণে অনেক লোককে বহিষ্কার করছে বিএনপি। জামাতের লোক ছিল, সাধারণ মানুষ স্বতন্ত্র ছিল কিছু, আওয়ামী লীগের বিদ্রোহী ছিল কিছু, মানে আওয়ামী লীগ ত্যাগ করে আসছে। তো সব মিলে, এবং যারা অপরাধী ছিল তারা কিন্তু মোটামুটি পালাতকি। তো ফলে এই লোকগুলোকে আপনি যখন হুট করে একটা সাইনের মাধ্যমে বাদ দিয়ে, হ্যাঁ, তারপর নতুন করে প্রশাসক নিয়োগ দিবেন, দেওয়ার মধ্যে দিয়ে এবার একটা অস্থিতিশীল অবস্থা, অস্থিরতা তৈরি হবে, এটা স্বাভাবিক। এবার এই অস্থিরতার কারণে একটা দল বলতেছে তাহলে আগে স্থানীয় নির্বাচন দেওয়া দরকার। এবার বড় দলগুলো সেটা মানবে কেন? তো এইবার তাহলে ঝগড়াটা চলে যাচ্ছে স্থানীয় নির্বাচন না জাতীয় নির্বাচন আগে পরে। তার মানে এখানে প্রবলেমটা কি হচ্ছে? তাহলে প্রবলেমটা কি? স্থানীয় নির্বাচন যে চাচ্ছে বা যারা চাচ্ছে তারা কেন স্থানীয় নির্বাচন আগে চাচ্ছে? তারা স্থানীয় নির্বাচন আগে চাচ্ছে এই কারণে যে তাদের সাথে এই সরকারের একটা ধরনের সম্পর্ক আছে। হ্যাঁ, এই সরকার কিংস পার্টি না বললেও যেহেতু তারা ইমিডিয়েট সরকার থেকে বের হয়ে আসছে, বা ধরেন তারা নেক্সট এখন ক্ষমতা কার হাতে? দেশ কে চালায়? অভ্যুত্থানকারী শক্তি চালায় দেশ, তাই না? এখন তার হাতে ক্ষমতা থাকুক বা না থাকুক, কারণ যে ক্ষমতা সিনকে আপনার ওভারথ্রু করছে, ফেলাই দিছে, নেক্সট ক্ষমতা তারই ধরতে হবে, সে যত অযোগ্যই হোক। হ্যাঁ, ফলে এই যে ক্ষমতার সিম্বল, সমন্বয়কদের নামে এখন অনেক কিছু হয়। হ্যাঁ, এই যে সিম্বলটা তৈরি হয়েছে ক্ষমতার, এই যে প্রতীকটা তৈরি হয়েছে, এই প্রতীকটা কিভাবে ওয়ার্ক করবে? এখন স্থানীয় নির্বাচনগুলো যদি আগে হয় তাহলে লোকগুলো তাদেরকে মনে করবে যে ক্ষমতার শেল্টার, ফলে তাদের লোক তৈরি হবে। এইবার তারা যখন জাতীয় নির্বাচনে যাবে তারা একটা অটো সুবিধা পাবে। এই জন্য তাদের জাতীয় রাজনীতির সুবিধার জন্য তারা একটা স্থানীয় নির্বাচন আগে নিতে চায়, কারণ তারা দল হিসাবে ছোট ছোট স্কেলে তাদের কাজ করা সহজ, গোছানো সহজ, স্টেক তৈরি করা সহজ। এবার বড় দলগুলোর সাথে সমস্যা কি? বিএনপি বা জামাতের অতটা না, পার্টিকুলারলি বিএনপির। কারণ হলো এখন তো ধরেন সবাই বিএনপি হইতে চাবে। হ্যাঁ, 15 বছর তাদের খুঁজে পাওয়া যায় না এমন লোক, এত বিএনপি। আওয়ামী লীগের একটা শক্তি বিএনপিতে আশ্রয় নেওয়ার, যাই হোক, বিএনপির বেশিরভাগ জায়গায় দেখবেন কমিটি নাই, কিন্তু সাদা বাজার অভাব নেই। 3,500 লোক এই পর্যন্ত আপনার বহিষ্কার করতে হয়েছে। তো এগুলো হুট করে আইসা তারপর ব্যাপক চাঁদাবাজি শুরু করেছে। মানে এই যে একটা অবস্থা, সেখানে আপনি যদি একটা স্থানীয় নির্বাচন দেন এই অবস্থায়, তা 5 জন 10 জন দাঁড়াবে। হ্যাঁ, দাঁড়ায় ভোট হবে ডিভাইডেড, একদম মানে আপনার হবে। আরেকটা হলো যে হাসিনার আমলে যে ক্ষতিটা হয়েছে সেটা হলো লোকাল মানে শাসন ব্যবস্থার ক্ষেত্রে এই প্রতীক মার্কা বরাদ্দর ক্ষেত্রে যেটা হয়েছে, আপনার একটা ভালো মানুষ, একটা সাধারণ মানুষ, ধরেন একটা মুদি দোকানদার বা একজন সাধারণ ব্যবসায়ী, সাধারণ শিক্ষক ছিলেন আগে, সে কিন্তু ধরেন নির্বাচনের ব্যাপারে আশা করতো যে আচ্ছা জনগণই তারা প্রেশার দিয়ে নির্বাচিত করে, তাছাড়া আপনি চেয়ারম্যান হবেন। এমনও জায়গা আছে লোকজন চাঁদা তুইলা চেয়ারম্যান নির্বাচন করাইছে, যে আপনার চেয়ারম্যান হইতে হবে। তার কোনো আগ্রহ নাই এইসব ব্যাপারে, কিন্তু এই যে পুরা একটা ব্যাপার ছিল, তাতে করে হইতো কি, এটা জনগণের জনগণের প্রতিনিধি উঠে আসার একটা সুযোগ ছিল, সেটা প্রতীক বরাদ্দের মধ্যে দিয়ে চিরতরে নষ্ট করে দেওয়া হয়েছে। তাহলে আপনার স্থানীয় নির্বাচন বা জাতীয় নির্বাচন, এই তর্কটা আমরা যদি এভাবে বুঝতে পারি, তাহলে আমার যেটা লাগবে এখন সেটা হলো শুধু সংস্কারের কথা তো বলে লাভ নাই, একটা সার্বিক পুনর্গঠন লাগবে। পুরা রাজনীতির কোর্সটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এই সার্বিক পুনর্গঠন যদি আপনি না করতে পারেন তাহলে অস্থিরতাও কমবে না, এটাও করবে না। আর যে আলোচনাটা আজকে আপনি তুলে দেখেন নারীর প্রতি দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাকে বলি। যেমন ধরেন একটা উদাহরণ দিই, আজকে ধরেন আওয়ামী লীগের ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত নেবেন? আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত হইলে আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক সংগঠন মনে করা যাবে না। এটা একটা ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকে না, থাকে একটা দানবীয় সংগঠন। সে দানবীয় সংগঠনকে টিকায় রাখে কিছু অলিগার্ক। তাহলে এইবার এই আওয়ামী লীগ করে কে? এই আওয়ামী লীগ করে আপনার আমার চাচাতো ভাই ব্রাদারেরাই। তাহলে আওয়ামী লীগ আপনার ইন্টিমেট এনিমি। এবার আপনি আওয়ামী লীগকে ডিল করবেন কিভাবে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে কি সমাধান হয়ে যাবে? নো। আওয়ামী লীগের সম্পত্তি দখল করে নিয়ে গেলে কি সমাধান হবে? নো। সে আরও ভিকটিম হবে, এবং ভিকটিম বিকাম কিলার্স।
সে 50 বছর পরে আসলেও ফেরত এসে বলবে যে আমাকে তুমি অন্যায় করো, ওই প্রতিশোধটা নিবে সে। হ্যাঁ, সে প্রতিশোধের রাজনীতি আবার ফেরত আসার চেষ্টা করবে। ফলে তাকে তো ভিকটিমও বানানো যাবে না। সেই জন্য ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের প্রক্রিয়া লাগবে। যারা অপরাধী তাদের একটা অপরাধের সুস্পষ্ট বিচার হইতে হবে, জাস্টিস পাইতে হবে, হ্যাঁ, যারা ভিকটিম পরিবার তাদের। আর যারা সমর্থক তারা অপরাধী না, তারা একটা ভুল ইডিওলজিকে রাজনীতি মনে করতো, এটা ভুল। ভুলের শাস্তি আর অন্যায়ের শাস্তি একরকম হইতে পারে না। তাহলে আওয়ামী লীগের ব্যাপারে আপনার সমাজে একটা পারসেপশন ডেভেলপ করতে হবে যে রাজনীতি বলতে, যে আমরা এখন নতুন রাজনীতির কথা বলতেছি, যে নাগরিক ভিত্তিক একটা রাজনীতির কথা বলতেছি, এটার মানে হলো এটা যে আওয়ামী লীগ যে ধরনের রাজনীতি করতো সেটা না, এর বাইরের একটা রাজনীতি। আওয়ামী লীগ যেটা করতো এটা ট্রাইবাল রাজনীতি, সবই আমার পকেটে। এই যে স্থানীয় রাজনীতিটাকে সে মার্কার মধ্যে দিয়ে তার পকেটে বা তার আপনার আওতার নির্বাচনগুলো তার মতো করে তৈরি, পুরো সোসাইটির একটা ফ্যাসিবাদী রূপান্তর হয়েছে, ফ্যাসিবাদের সামাজিকীকরণ হয়েছে, মানুষের চরিত্র নষ্ট হয়ে গেছে। এই জন্য আওয়ামী লীগকে আপনার ডিল করতে হবে, ডিআওয়ামীকরণ করতে হবে, সমাজের বিআওয়ামীকরণ করতে হবে। বিআওয়ামীকরণ করার মধ্যে দিয়ে তাহলে মানুষের পারসেপশন কি তৈরি হবে যে রাজনীতি একটা জিনিস আর আওয়ামী লীগ আরেক জিনিস, রাজনীতির সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। তদ্রূপ নারীর ব্যাপারে যদি আপনি সমাজে এমন একটা পারসেপশন ডেভেলপ করতে না পারেন যে নারী সামথিং লাইক দ্যাট, যেটা আনরেপেবল। নারী এমন একটা সত্তা যাকে রেপ করা যায় না, নারী এমন একটা সত্তা যাকে আপনি রেসপেক্ট করতে বাধ্য। এই পারসেপশন যদি আপনি তৈরি করতে না পারেন, সারাদিন যদি নারী উন্নয়নের কথা বলেন, পত্রিকায় যদি নারী দিবসে বড় বড় আপনার ছাপেন, এই যে কি বলে যে কৌরপত্র ছাপেন, হ্যাঁ, তা কোনো লাভ হবে না। এবং সমস্ত এনজিও ফান্ড যদি আরও বাড়ায় দেন, বিদেশ থেকে টাকা আনেন, হ্যাঁ, এবং এখানে আমাদের নারীবাদের এই যে এতদিন ধরে একজনের নারীবাদ তৈরি হয়েছে, সেটা তো মোস্টলি এলিট এবং একটা আপনার কি বল, নারীবাদের অনেক অবদান আছে, আমি বলতেছি গ্লোবালি। কিন্তু আমাদের এখানে নারীবাদটা কি হয়েছে, এইটা একটা শ্রেণী, এবং এটা হাইলি ইসলামোফোবিক হয়েছে এট দ্য সেম টাইম। হ্যাঁ, এর তো ডাইভার্সিটি নাই, তো ক্রিটিক্যালি সমাজের মূল ধারার সাথে এবং সমাজের আপনার যে ধরেন একটা নারী যদি ধরেন তার প্রকাশ্যে সিগারেট খাওয়া নিয়ে আপনি যদি ধরেন প্রতিবাদ করেন, অনেক প্রতিবাদ হয়। ডেফিনেটলি কে সিগারেট খাবে, কে গাঁজা খাবে, এটা তার পার্সোনাল ব্যাপার, আপনি বাধা দিতে পারবেন না, তার রাইটস আপনি এনশিওর করতে হবে। কিন্তু একটা মেয়ে হিজাব পড়তে পারবে না, এইভাবে যদি তাকে কথা করে, তার জন্য দেখবেন যে তথাকথিত আমাদের এখানকার যে সেকুলার সমাজ, হ্যাঁ, এই সমাজ আমাদের এখানে আছে। ফলে আমাদের এই যে সিলেক্টিভ হিউম্যানিজম, আপনি ধরেন তার গেঞ্জি পরার, গাঁজা খাওয়ার স্বাধীনতার জন্য নামছেন, কিন্তু তার হিজাব পরার ব্যাপারে আপনার কোনো আগ্রহ নাই, তার রাইট, তার ফ্রিডম, তার ফেথের ফ্রিডম, তার বিশ্বাসের ফ্রিডম রক্ষার ব্যাপারে আপনার কোনো আগ্রহ নাই, তাহলে সমাজে ডিভিশনটা থেকেই যায়। সেই ডিভিশন আবার গুলশানের একটা মেয়ে গেঞ্জি পরলে তার কোনো সমস্যা নেই, কারণ সে পাওয়ারফুল ফ্যামিলি, ইকোনমিক্যাল। কিন্তু মিরপুরের একটা মেয়ে পড়লে, গার্মেন্টসের মেয়ে পড়লে তার খবর আছে। ফলে সমাজের এই ব্যাপারগুলো আমরা বুঝতে হবে, এখানে শ্রেণীও ওয়ার্ক করে। তাহলে সব মিলে আমাদের এখানে এই নাগরিক ভিত্তিক বা লিঙ্গ ভিত্তিক যে বিভাজন, সেখানে আপনার সমাধানটা কি করতে হবে? সমাধানটা করতে হবে একটা নাগরিক ভিত্তিক সমাধান। নাগরিক হিসাবে তার মর্যাদা, তার নিরাপত্তা অটুট থাকবে। এবার সে তার পোশাক কি হবে না হবে এটা তার ব্যাপার, এবার সে আপনার কোন ধর্মের হবে, কোন বর্ণের হবে, এটা তার ব্যাপার। কিন্তু নাগরিক হিসাবে রাষ্ট্র তাকে যে কোনো মূল্যে প্রোটেক্ট করবে। এবং আপনার এখানে সিভিল সোসাইটি আকারে যেটা থাকবে, তারা ভয়েস রেজ করবে নির্বিশেষে সবার জন্য। নাগরিক অধিকার হিজাবি নির্যাতিত হলেও সে রেজ করবে, একটা মেয়ের সিগারেট খাওয়ার জন্য তাকে যদি আপনার তার প্রতি যদি অন্যায় করা হয়, তার জন্য সে ভয়েস রেজ করবে। কিন্তু আমাদের এখানে এটা হয় না, বৈষম্যহীন একটা, হ্যাঁ, আমাদের এখানে সিলেক্টিভ হিউম্যানিজম হওয়ার কারণে যেটা হয় কি, এখানে আপনার সবসময় যেটা মনে করা হয় যে আচ্ছা ও যেহেতু নারীবাদী, তার মানে হলো ও মূল সমাজের ভ্যালুজের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। হ্যাঁ, তো তখন এক মব দ্বারা আরেক মবকে আপনাদের প্রতিরোধ করার চেষ্টা করা হয়, এবং ল অ্যান্ড অর্ডার সবসময় তখন ডিক্লাইন হয়, এবং রাষ্ট্র চাইলেও তখন কোনো কিছু করতে পারে না। আর এখনকার যে অবস্থা, এখানে রাষ্ট্রের দায়িত্ব পুরোপুরি আছেই। স্যার, আমি একটু অন্য প্রসঙ্গে যাওয়ার আগে, রনি আমি যেটা বলেছিলাম আরও বিস্তৃত করেছেন, মানে আমি দুটো জিনিস একটু বলতে চেয়েছিলাম। যেমন সিলেক্টিভ হিউম্যানিজম কাজ করে আমাদের ক্ষেত্রে, অবভিয়াসলি এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা যদি নারীর ক্ষেত্রেও ধরি, আমরা সব স্তরের, সব ধরনের নারীর প্রতি আমরা একরকম দৃষ্টিভঙ্গি পোষণ করি না, আদর্শিকভাবেও করি না, এবং আমাদের ইকোনমিক অ্যাপ্রোচ বলেন, পলিটিক্যালি আমরা করি না, এটা সত্যি কথা। কিন্তু আমি পরে নিশ্চয়ই রনির সঙ্গে আলোচনার সুযোগ পাবো যে এটা দিয়ে আমরা ঠিক নারী বা শিশুর প্রতি সহিংসতার ব্যাখ্যাটা দিতে পারবো কিনা। কারণ উনি যে ব্যাখ্যা দিলেন সেটা আমি একদম মেনে নিচ্ছি এভাবে, যে নারীর প্রতি যে বৈষম্যগুলো করি, তাকে যে প্রান্তিকে আমরা নিয়ে যাই, যে উনি এই পোশাকের কারণে উনি এরকম, ওই পোশাকের কারণে ওরকম, মানে আমি নিজেও খুব মনোযোগ দিয়ে তার কথা শুনছি, তারা আমাদের থেকে আরও মাঠ পর্যায়ের খবর রাখেন। তারপরে আমি যোগ করব যে এর সঙ্গে আসলে উনি একটা কথা বলেছেন, তখন মনে হয় যে ইন্টিমেট এনিমি বিখ্যাত বই থেকে, যে আমাদের মনের ভেতরে যেটা বাস করে সেটা খুব গুরুত্বপূর্ণ।
এবং সেটা কেবলমাত্র ক্ষমতার এটা দিয়ে আমি ব্যাখ্যা করতে পারবো, কেন ক্ষমতা তো বহু স্তরের, মানে এটাও একটা ক্ষমতা, সিলেক্টিভ হিউম্যানিজম আমি একটা ক্ষমতা দিয়ে প্রয়োগ করি নারীর প্রতি, নারীর অবস্থানগত, কিন্তু আমি অন্য যেভাবে ক্ষমতায়িত হচ্ছি পুরুষ হিসাবে, এবং সেইটা যে শিশুর প্রতি আমার যে নৃশংসতা, আবার একই রকমভাবে একটা অন্য বয়সী নারীর প্রতি যে নৃশংসতা, দুটোকে আমি একই মাত্রায় দেখবো কিনা, এবং সেখানে আরও মনোসামাজিক বিষয়গুলো দিয়ে আমার দেখবার সুযোগ আছে কিনা। মানে আমি বিশেষভাবে অনুরোধ করব যে আমরা নিঃসন্দেহে যে কোনো নৃশংসতার পক্ষে, যে কোনো জেন্ডার ভায়োলেন্সের বিপক্ষে আমরা, এবং নারীর প্রতি নৃশংসতা তো প্রশ্নই ওঠে না, সে ব্যাপারে আমাদের একমত, কিন্তু শিশুর ব্যাপারে আমাদের বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন, যে কেন এই এত মাইনর শিশুর প্রতি আমাদের সহিংসতা বাড়ছে, এবং সবচেয়ে বড় কথা যৌন সহিংসতা বাড়ছে, সেটা আমি মনে করি যে বিশেষ ধরনের দাবি রাখে। এবং একই সাথে যে কথাটা একেবারে না বললেই নাই, যে আমাদের ধর্মর যে ব্যাখ্যাগুলো আমরা সাম্প্রতিক সময় ছোট ছোট উদাহরণে দেখছি, এটা একভাবে বলা যাবে না যে ধর্মভিত্তিক দলেরই কেবলমাত্র ব্যাখ্যা, প্রচুর ক্ষেত্রে ব্যক্তি ব্যাখ্যা দিচ্ছেন। এখন সেই ব্যক্তি কোন সংগঠনের অংশ সেটা তো সবসময় নাগরিকের পক্ষে চিহ্নিত করা সম্ভব না থাকে, এবং এই ব্যাখ্যাগুলো কিন্তু বারবার সামনে আসছে যে তুমি এটা, এই যে মোরাল পুলিশিং এর এই জায়গায় তো রাষ্ট্র একটা ব্যবস্থা নিতে পারে, কার ধর্মীয় ব্যাখ্যা দেওয়ার সুযোগ রয়েছে সেটা তো রাষ্ট্র দিতেই পারে। যে কারণে রানীর বক্তব্যের পরে আমি আবার একটু সুযোগ নিলাম অন্য প্রসঙ্গে যাবার আগে, যে সেখানে রাষ্ট্রের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। এবং আমি অনেক সময় খেয়াল করি, আমরা যখন এই প্রসঙ্গগুলো আলোচনা করি, নিচে দর্শকরা যে মন্তব্য করেন, কোনো মন্তব্য অত্যন্ত উগ্র এবং যথেষ্ট আপত্তিকর, মানে যখনই আমরা এই প্রসঙ্গ তুলি এমনভাবে সবক দেওয়ার চেষ্টা করা হয় যে যেন ধর্ম অন্য কোনো গোষ্ঠীর একটা বিশেষ প্রপার্টি, অন্য কেউ এটা নিয়ে কোনো আলোচনা করতে পারবে না। কিন্তু যেটা উনি বলছেন যে নাগরিক মর্যাদার যে জায়গাটা, নাগরিক হিসাবে তাকে দেখা, মানুষ হিসাবে তাকে দেখা, সম অধিকারের জায়গা হিসাবে দেখা, আমি এটা ফেমিনিস্ট ফ্রেমওয়ার্কে দেখবো না অন্য কোনো ফ্রেমওয়ার্কে দেখবো, সেটা নিয়ে আমাদের বিতর্ক হতেই পারে। তো সেই জায়গাটায় এই যে বিভিন্ন ব্যক্তি এবং গোষ্ঠীর আমরা এক ধরনের তৎপরতা লক্ষ্য করছি, আমি কারো নাম বলছি না, কারণ তাদের আদর্শ তারা কাগজে কলমে হয়তো অন্যরকম বলে, ব্যক্তিকেন্দ্রিক। এখন ব্যক্তি কোন সমষ্টির অংশ সেটা সবসময় সাধারণ পর্যবেক্ষক, তার উদ্দেশ্য কি সেটাও যে ভূমিকা রাখছে না সেটা কিন্তু বলা যাবে না। তবে আমরা যখন রাজনীতির কথা বলছি, নিঃসন্দেহে সরকার পক্ষের দায় আছে, আমাদের দায় আছে, রাজনীতির দায় আছে, বিভিন্ন প্রতিষ্ঠানের কথা বলেন তাদের দায় আছে, কিন্তু এই বিষয়টা আমার মনে হয় যে যথেষ্ট মনোযোগ দিয়ে দেখা প্রয়োজন। আবারও বলবো, শিশুর প্রতি সহিংসতা আমাদের বিশেষ মনোযোগ দিয়ে দেখতে হবে। স্যার আমি একটু রনি ভাই যেটি সরকারি নির্বাচনের একটি বিষয় বলেছেন, সেখানে আমি ওই মার্কিন কূটনীতির কথাটা ফিরে যাই। 2007-08 বাংলাদেশের রাজনীতিতে ম্যানিপুলেটের চেষ্টা করেছে, যেটি আমি ওই সময়ের দিকে তাকাই। স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে সেই সময় করা, একই সঙ্গে সেই সময় সংসদীয় আসনগুলোকে ভেঙে ফেলা হয়েছে নানানভাবে, সেই বিষয়গুলো হয়তো এসেছে, এবং সেই জায়গা থেকে আসলে নির্বাচনী ব্যবস্থাপনা তো এখান থেকেই মনে হয় ভেঙে দেওয়া হয়েছে। আমি যতটুকু নির্দিষ্টভাবে বলা সম্ভব বলি, রনি অনুষ্ঠানে ছিলেন বোধহয়, আরো ভালো বলতে পারবেন, আমি এক্সার্টস গুলো পড়েছি। আমার মনে হয় যে বাংলা অনুবাদ আপনি যেটা উদ্ধৃত করলেন সেটা ঠিক ইংরেজির অনুবাদ বলে মনে হচ্ছে না রনি, আমি যতটুকু ইংরেজিতে দেখেছি, ওখানে তো আরো নিশ্চয়ই আপনারা, আমি যতটুকু পড়েছি, এক হলো দেখেন মার্কিনীদের এটা নতুন কোনো অভ্যাস নয়, এটা মার্কিনীদের একটা না, এটা রাজনৈতিক সংস্কৃতির অংশ, একটা সময় পরে তারা এটা মূল্যায়ন করেন, এবং যখন প্রশাসন পরিবর্তন হয় তখন এক প্রশাসন আরেক প্রশাসনেরও মূল্যায়ন করেন। এটা তাদের একটা রাজনৈতিক আপনি অনুশীলন বলতে পারেন, যেটা আমরা করি না। আপনি আমাদের কোনো ঘটনা 40 বছর আগে ঘটে গেলে এখনো পর্যন্ত তার কোনো দাপ্তরিক ভাষ্যও পান না, বা তার কোনো ক্রিটিক্যাল ভার্সনও পান না যারা এর সঙ্গে যুক্ত ছিল, কিন্তু মার্কিনীরা এটা করে থাকেন, সেটা তাদের দিক থেকে ভালো। দ্বিতীয় হলো যে দুজন বক্তব্য রেখেছেন তাদের সময়কার মার্কিন প্রশাসনের অবস্থানও আপনাকে খেয়াল করতে হবে, যে তারা যে প্রশাসনের অংশ, মাইলাম তারও আগে ছিলেন, এবং উইলিয়াম বি মাইলামের লেখার সঙ্গে আমরা পরিচিত, তিনি বইও লিখেছেন পরে। উনি জানেন যে বাংলাদেশ, শ্রীলঙ্কা সহ বিভিন্ন জায়গার এনজিও, সিভিল সোসাইটি নিয়েও তার একাধিক লেখা আছে, এবং মাইলাম যখন বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন তিনি যাদের সঙ্গে তখন ওঠা বসা করার সুযোগ পেয়েছিলেন, তখন যে গণমাধ্যম ছিল এখন কিন্তু সেই গণমাধ্যম না, তখন অল্প কিছু মুদ্রিত সংবাদপত্র, তাদের সঙ্গে তার ওঠা বসা ছিল। তিনি লোকাল সিভিল সোসাইটির সঙ্গে যোগাযোগ রাখতেন, এমনকি লোকাল উদ্যোক্তা, তখন এত বেশি আমরা উদ্যোক্তা তৈরি করিনি, তাদের সঙ্গে তিনি বিভিন্নভাবে যোগাযোগ রাখার চেষ্টা করতেন। এক ধরনের তখনকার সিভিল সোসাইটি, সাংস্কৃতিক পরিসর, নাগরিক পরিসরে মাইলামের একটা যোগাযোগ ছিল, এবং উইলিয়াম বি মাইলামের বেসরকারি উদ্যোগের প্রতি একটা বিশেষ আগ্রহ রয়েছে সবসময়ের জন্য, তার লেখাতেও সেটা প্রকাশ পায়। অর্থাৎ মাইলামের সময় যে বাংলাদেশকে মাইলাম দেখেছেন, আর পরবর্তীতে আরেকজন যিনি কূটনীতিক বলেছেন, যিনি অর্থনৈতিক এবং রাজনীতির দুটো দায়িত্বের ছিলেন, দুইজনের সময়ের পর্যবেক্ষণ কাল কিন্তু এক না, এটা। দ্বিতীয়, তিনি যেটা বলছেন 1-11 প্রসঙ্গে, সেটা মার্কিনীদের একটা অবস্থান, এবং তিনি তো বলছেন যে তিনি দুটো পক্ষের সঙ্গে তারা বেশি কথা বলেছে। আপনি যদি ইংরেজি অংশটা দেখেন, যে তিনি নাগরিক সমাজের সঙ্গে কথা বলেছেন এবং সেনাবাহিনীর সঙ্গে, তার মানে কিন্তু এখানে একটা মেজর স্টেক হোল্ডার বাইরে, তিনি রাজনৈতিক অংশীজনদের সঙ্গে কিন্তু তারা কথা বলেন। এখন তখনকার দিনে যারা পরবর্তীতে স্বৈরাচারী হয়ে উঠেছেন, প্রধান দুটো দল বা আরো অনেক দলগুলো তারা কিন্তু এক পাশে রেখেছেন।
এখন আপনি সংস্কারের কথা বলছেন, যেটা এই মার্কিন সাবেক কূটনীতিকরা বলার চেষ্টা করছেন যে আমরা বাংলাদেশের সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করব, কিন্তু সংস্কার এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে আপনি সেনাবাহিনীর সঙ্গে কথা বলছেন এবং নাগরিক সমাজের সংগঠনের সঙ্গে কথা বলছেন। এইবার আপনাকে আসতে হবে এই নাগরিক সমাজ কারা। আমি যদি নির্দিষ্ট কোনো নাম না বলি, 1-11 থেকে এখন পর্যন্ত যে নাগরিক সমাজকে আমরা সামনে দেখি তারা কিন্তু প্রায় একই সেট, এবং তারা অনেকটা এ নিয়ে যারা বাংলাদেশ নিয়ে যারা কাজ করেছেন, যেমন ডেভিড লুইস কাজ করেছেন দীর্ঘদিন, তিনি কিন্তু বারবার দেখাচ্ছেন যে কোনো কোনো সময় যে উন্নয়ন করেন যে বেসরকারি সংস্থাগুলো, আমি এনজিওস বলতে শুধুমাত্র জেনেরিক করতে বলছি, এনি নন গভর্নমেন্টাল এন্টিটিস, তাদেরকে আমরা নাগরিক সমাজ বলি। আবার একই সঙ্গে আপনি কিন্তু দেখবেন যারা গভর্নেন্স নিয়ে কাজ করেছেন, সুশাসন নিয়ে কাজ করেছেন, তাদেরকে আমরা নাগরিক সমাজ দেখছি। এই মুহূর্তে যদি আপনি দেখেন, আপনি 1-11 থেকে, তাহলে এদের বিরাট অংশ কিন্তু তত্ত্বাবধায়ক সরকারে যুক্ত ছিলেন পরবর্তীতে, বা মানে এর আগে, তো পরবর্তী না, তার আগের সময় তারা পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 1-11 সময় তারা এক ধরনের উপদেষ্টা হোক বা যে ক্যাপাসিটিতে হোক, এখনো তারা বিভিন্ন কমিশন বা অন্যান্য জায়গা থেকে আছেন। আপনি যদি বলেন যে কোন নাগরিক সমাজের সঙ্গে মার্কিন পক্ষ যোগাযোগ করছে, সেটা আপনাকে বিবেচনায় নিতে হবে। তারা যে মন্দের কাজ করছেন তা আমরা বলছি না, কিন্তু এই নাগরিক সমাজের একটা স্ট্রাকচার গঠন আছে, এবং এই গঠনগুলো অনেক সময় অর্গানিক যে নাগরিক সমাজগুলো আছে, যেমন ওনারা যে অভ্যুত্থানটা করলেন রনিরা, সেটার একটা অর্গানিক ফর্ম আছে, কিন্তু সেটা বহু স্ট্রিম মিশেছে। সেটা সবসময় কিন্তু এরকম কাঠামোবদ্ধ নাগরিক সমাজ দিয়ে তার ব্যাখ্যা দেওয়া যাবে না। কিন্তু মার্কিনরা যাদের সঙ্গে যোগাযোগ করেছেন, আমরা তো সবসময় যোগাযোগটা ওইভাবে পর্যবেক্ষণ করা যায় না বা বোঝা যায় না কারোর সঙ্গে, তাহলে তো আপনাকে গোয়েন্দার মতো কাজ করতে হবে, কিন্তু ইনভেস্টিগেটিভ জার্নালিজম করতে হবে প্রতিদিন। কিন্তু আমাদের পর্যবেক্ষণে আমরা 90-এর স্বৈরাচার পতনের পর থেকে মার্কিনীদের যে ধারাটা লক্ষ্য করেছি, কাদের সঙ্গে তারা যোগাযোগটা রক্ষা করে, সেটা কিন্তু আমাদের দেখার সুযোগ হয়েছে। তখন প্রথম দিকে তারা যেভাবে থিঙ্ক ট্যাঙ্কগুলোর সঙ্গে, একাডেমিয়ার সঙ্গে, বহুপক্ষের সঙ্গে যোগাযোগ করতেন, 1-11-এর পর থেকে তাদের যোগাযোগটা কিন্তু মোর স্ট্রাকচার্ড অর্গানাইজেশন, যারা নাগরিক সমাজেরও কাজ করেন, আবার তারা অ্যাক্টিভিস্ট একটা কাজও করেন, আবার তারা গবেষণার কাজও করেন, এবং রাজনীতির ব্যাপারেও তারা ব্যাখ্যা দেন তাদের সঙ্গে। অতএব এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে তার কথাটাকে মনোযোগ দিতে হবে। আমি যেখানে শেষ করবো এই প্রসঙ্গে, কারণ এগুলো নিয়ে আরও নিশ্চয়ই আলোচনা হবে আগামীতে, ওনারা বলছেন যে তখন দুটো বিষয়ের উপরে ছিল। একটা হলো যে তখনকার যে সংস্কার, সেই সংস্কার কিন্তু কোনোভাবে আজকের সংস্কারের মতো না। 1-11 সরকার এমন বড় কোনো সংস্কার ইনিশিয়েট করেননি বা আমাদের সামনে আনেননি, যেটা জুলাই অভ্যুত্থানের পরে যে আমরা যে সংস্কারের কথা বলছি না, এবং এক্স্যাক্টলি আপনার কথাটা আপনি চমৎকারভাবে শোনেন, সেখানে বিরাজনীতিকরণটা তখন পপুলারলি এমন হয় যে এরা বোধহয় বিরাজনীতিকরণের একটা চেষ্টা করছে, এবং তাদের এজেন্ডার একটা তখন একটা কথা ছিল মনে হচ্ছে রাজনীতিকে রেল লাইনে তোলা। এখন আপনি অরাজনৈতিক শক্তি কি এদের রাজনীতিতে কোনো রেল লাইনে পৃথিবীর কেউ কোনোদিন তোলেনি, এটা সম্ভব না। এখন তারা বলছেন যে এটা না করে তারা নির্বাচনের এজেন্ডায় চলে গেছে। এই আলোচনায় একেবারেই যেটা নাই, সেটা হচ্ছে যে পরিস্থিতির মুখোমুখি 1-11 সরকার হয়েছেন, সেটাকে আমরা বিবেচনায় নিয়ে আসছি কেন? তখন কিন্তু একটা শিক্ষার্থী হচ্ছে, আন্দোলন হয়েছে, তাকে অভ্যুত্থান আমরা বলবো না, কিন্তু বড় আকারের আন্দোলন, সেই আন্দোলনে শিক্ষার্থী, যুবরা, শিক্ষক থেকে শুরু করে বিরাট অংশ শিক্ষা প্রতিষ্ঠান যুক্ত হয়ে পড়েছে, নাগরিকরা যুক্ত হয়ে পড়েছে, এবং এক পর্যায়ে এত বেশি চাপ সৃষ্টি হয়েছে যে ওইটা তখন আর সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে তাকে নির্বাচনে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ ছিল না। হ্যাঁ, পরবর্তীতে কি হয়েছে আর একটা, সবশেষে উনি যে মন্তব্যটা এখন করেছেন, সেই মন্তব্যটা কয়েকটা ওপেন এন্ডেড। মানে এটা আমার মনে হয় যে তারা তাদের মত দিয়েছেন, তারা তো আর কিছু চাপিয়ে দিচ্ছেন না, বলছেন না যে তোমরা এটা করো। এটা আমার মনে এই মুহূর্তে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের তরুণরা, বাংলাদেশের যারা সংস্কার করেছেন, তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা কিভাবে এটার ভারসাম্য রক্ষা করবেন, যে সংস্কার এবং গণতান্ত্রিক উত্তর, অর্থাৎ আমি নির্বাচনী প্রক্রিয়া, সেটা উনি বলছেন। কিন্তু উনি যে কথাটা বলছেন যে তার থেকে শিক্ষা নিয়েছে, এটা শিক্ষা তো ধারাবাহিক প্রক্রিয়া, এটা তো আমাদের রাজনৈতিক ভোকাবুলারির মধ্যে আছে, আমরা তো জানি কি ঘটেছে। সুতরাং এক্ষেত্রে উনার এই বক্তব্যটা আমি যেহেতু ছিলাম না অকুস্থলতে, পুরো বলতে পারবো না যে উনি আসলে কি বোঝাতে চাইছেন, যে আমাদের কি মানে অপেক্ষা করার সুপারিশ করছেন ওনারা, নাকি মনে করছেন যে দুটোর মধ্যে একটা ভারসাম্য আনা। সুতরাং আমি যেভাবে, তারা যেভাবে দেখেন, যাদের কাছ থেকে তারা তথ্যগুলো সংগ্রহ করেন, এবং 90-এর পর থেকে যাদের সঙ্গে তাদের ওঠা বসা আমরা প্রকাশ্যে অন্তত দেখি, ইনভেস্টিগেটিভ অর্থে দেখি না, সেক্ষেত্রে আমাদের অনেক অবজারভেশন আছে। এবং এটাও মনে রাখতে হবে যে মার্কিন প্রশাসনের অবস্থান, সেই অর্থে তাদের ডিপ্লোম্যাটদের কতখানি অটোনমি কাজ করে এখানে, তারা কাদের সঙ্গে যোগাযোগ করছেন, সবকিছু মিলে আমি মনে করি যে তাদের এই বক্তব্যগুলো আমাদের গ্রহণ করতে হবে।
রনি ওখানে ছিলেন, আরো ভালো বলতে পারবেন। জানতে পারবো মানে এই জায়গাটা আসলে সেই সময়টার সাথে এই যে গণ অভ্যুত্থান, এখানেও বলা হচ্ছে ইউএস এর একটা হাত ছিল, সেটি বলা হচ্ছে, এবং ভলকার তুর্কের বক্তব্যের মধ্যে একটা মনে হচ্ছে যেন কিছু একটা ছিল, তারা সেনাবাহিনীকে বলেছেন যে এখানে এই আন্দোলনে হস্তক্ষেপ করা যাবে না, জাতিসংঘের পক্ষে, যেখানে যাক মার্কিন মানে নিয়ন্ত্রণ তো আসলে তাদের হাতে, পশ্চিমাদের হাতেই। এবং আমরা যদি আমাদের রাজনীতির প্যাটার্নগুলো দেখি, আমাদের রাজনৈতিক দলগুলো সবসময় বিদেশমুখী থাকে একদম, যে হয় ইউএসএ, কেউ ইন্ডিয়ার দিকে, তো এক ধরনের থাকেই, তারা কোনো না কোনোভাবে দৌড়দৌড়ি তারা করেন। অর্থাৎ সেই পরিবর্তনের জায়গায় যেই নতুন নাগরিক বন্দোবস্ত বা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে, সেই জায়গাটা আসলে আমরা কোন জায়গায় ডিফিকাল্টির মধ্যে আছি? দেখেন, খুব ইন্টারেস্টিং আলাপ। তার আগে আমি একটু রেসপন্স করি। এটা দেখেন, নারী এবং শিশুর প্রতি সহিংসতার যে আলাপটা আসলো, সেখানে দেখেন একটা সমাজের স্বাস্থ্য কেমন এটা আপনি বুঝবেন সেই সমাজ নারী এবং শিশুদের প্রতি কীভাবে আচরণ করে সেটা দেখে। আমাদের এই যে অভ্যুত্থান নিয়ে আমরা এত কথা বলছি, এই অভ্যুত্থানটা কি পার্টিকুলারলি আমাদের গর্বিত করে? আমি তো মনে করি না। নাগরিক হিসাবে এই অভ্যুত্থানের কারণে আমাদের লজ্জিত হওয়া উচিত। কারণ পৃথিবীতে গাজা স্ট্রিপ ছাড়া এত অল্প সময়ে আর কোনো জায়গায় এত বাচ্চাদের জীবন দিতে হয়নি। ফলে এই ছেলেটা, এই বাচ্চাটা যেটা মারা গেল 4 বছরের 16 বছরের, ও তো আইনস্টাইনের চেয়ে বেশি প্রতিভাবান হইতে পারতো, আপনি তো তার জীবন বিকশিত হওয়ার সুযোগ দিলেন না। ফলে একটা সমাজ শিশুদেরকে কিভাবে ট্রিট করে সেটা দিয়ে ওই সমাজ কোন জায়গায় যাবে এটা আপনি বুঝতে পারেন। বাংলাদেশের সমাজ শিশু বান্ধব না। আপনি একটা ছোট বাচ্চাকে এখানে ছেড়ে দেন, 5 মিনিটের মধ্যে দেখবেন গাড়ি চাপা পড়ছে সে। আপনি ইউরোপ আমেরিকায় ছেড়ে দেন, 4 বছর ঘুরে বেড়ালেও বড় হয়ে ফেরত আসবে, গাড়ি চলবে না, থেমে যাবে ওরা দেখতে। তো আপনি এইরকম একটা সমাজ বানাইছেন, তাই না? এটা নিয়ে গর্বের কিছু নেই। তো ফলে ওই জায়গায় আমি স্যার জাস্ট একটু অ্যাড করলাম যে আমাদের এটা হাইলি আপনার এটা এন্টি মানে শিশু এবং নারী টাইপের সমাজ, এটা পুরাটাই আমাদের এটা রিকনস্ট্রাক্ট। এই জন্য আমি পারসেপশনের কথা বললাম যে আগে আপনার চিন্তায় পরিবর্তনটা আনতে পারতে হবে, তারপরে আপনি কাঠামোগত পরিবর্তন দিকে আস্তে আস্তে যান, ল অ্যান্ড অর্ডার ঠিক করেন। এইটা দেখেন, আমি এইটা আপনার এই যে প্রোগ্রামটাতে আমি ছিলাম, হ্যাঁ একটু দেরি করে গেছিলাম, কিন্তু আমি ছিলাম সকাল থেকে এখন। এবং জন ডেনিলোভিচের সাথে আমার আগের থেকেই এক ধরনের যোগাযোগ ছিল, সম্পর্ক ভালো, এবং উনি খুবই অ্যাক্টিভ ছিল পুরা সময়টা ধরে, অভ্যুত্থানের সময়ের আগের থেকে অনেক অ্যাক্টিভ। তো এখন এখানে যে ঘটনা আসছে, হ্যাঁ দেখেন, এখানে আপনার যদি এটা মার্কিন অভ্যুত্থান হয় তাহলে এতগুলো জীবন্ত যাওয়ার দরকার ছিল না, তাই না? মার্কিন এত সুপার পাওয়ার, তারা একটা যুদ্ধ বিমান পাঠায় 2টা চক্কর দিত, গণভবনের উপর দিয়ে হাসিনা পালায় চলে যেত, তাই না? এত জীবন্ত দেওয়ার দরকার ছিল না। তো সেইটা আমরা এখানে মার্কিন হাত, অমুক হাত, তমুক হাত থাকুক বা না থাকুক, এখানে আমরা যেহেতু আমাদের বাচ্চাদের হারাইছি, আমাদের ছেলে মেয়েদের হারাইছি, আমরা তাদের রক্তের এবং আত্মত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন করেছি। এই দেশের মানুষের 1 নম্বর। হ্যাঁ, এই বিজয়কে ত্বরান্বিত করার ক্ষেত্রে যেহেতু এটা গণতন্ত্রের পক্ষে একটা আন্দোলন ছিল, গণতন্ত্রের পক্ষে যেই সমস্ত শক্তি ছিল তাদের সমর্থন ছিল, সেটা তো প্রকাশ্যেই ছিল। সে দৌড়াদৌড়ি আমরা দেখছি না, আমরা পিটার হাসের দৌড়াদৌড়ি দেখেছি। ইলেকশনের আগে তারা বারবার নিষেধ করছে, এরকম একটা ইলেকশন করো না, ইনক্লুসিভ ইলেকশন করো, হ্যাঁ ভোট ফেয়ার করে, এগুলো তারা তো বলছে। ইভেন বিরোধী দল যাতে আন্দোলন করতে পারে, বিরোধীর আগে আন্দোলন করলে কি হয়েছে, সাথে সাথে গুলি, হ্যাঁ মানববন্ধন করলে গুলি করে মারা হয়েছে না? সেখানে আপনার যখন প্রথমে নিষেধাজ্ঞা আসলো পুলিশের উপরে, র্যাবের উপরে, তখন কিন্তু এরা আপনার আস্তে আস্তে একটু ব্যাকফুটে গেল এবং বিএনপি একটু আগাইল, এবং বিএনপি সারা দেশে দেখেন কিভাবে সমাবেশগুলো করার চেষ্টা করছে, করার মধ্য দিয়ে। এবং বিএনপি কিন্তু একটা ম্যান্ডেট নিছিল 5 তারিখের। দেখেন, হাসিনার পতন কিন্তু এই অভ্যুত্থানই শুধুমাত্র হয়েছে তা না, পতনের সূচনা হয়েছে এই ভোটারবিহীন এই ডামি ইলেকশনের মধ্য দিয়ে। সারা দুনিয়া না করছিল ইলেকশনটা তারাই করতে, কিন্তু সে ইন্ডিয়ার উপর আপনার ভরসা করে ইলেকশন করে ফেলছে। তো করার কনসিকুয়েন্স যা হয় তাই হয়েছে। যাই হোক, এখন এখানে এই জন্য আমি এরকম ওই অর্থে মার্কিন একটা হাত, হ্যাঁ, বা যখনই আমাদের এখানে কোনো ঘটনা ঘটে তখন একটা সুপার পাওয়ার আবিষ্কার করার চেষ্টা, এইটা আমি মনে করি দৃষ্টিভঙ্গিটা ঠিক না। 71-এ অনেক বড় সুপার পাওয়ার আমাদের বিরুদ্ধে ছিল, প্রকাশ্যে কোনো সমস্যা হয়নি, আমার জনগণ রক্ত দিছে, হ্যাঁ জনযুদ্ধ হয়েছে, এটা একটা দেশ স্বাধীন হয়েছে। তো আমাদের এখানেও তো আজকে এত বড় শক্তি ভারত, সে হাসিনাকে সমস্ত অবস্থায় এখনো প্রোটেক্ট করে রাখছে, তো তার বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে না। তার মানে কি সুপার পাওয়ার চাইলো কি না চাইলো সেটা খুব একটা ম্যাটার করে না, মানুষ চায় কি না। আপনার স্পিরিট যদি বলে যে না আপনি ইমানসিপেটরি, আপনি মুক্তি চান, হ্যাঁ, তো এইটার সেক্ষেত্রে আমি বলবো যে এটা না। তবে এখানে যে কথাটা আসলো, হ্যাঁ হাসিনার এই ফ্যাসিবাদের সূচনা হয়েছিল নতুন করে, এটা তো প্রথম পুরানা ফ্যাসিবাদ, মানে আমি আইডিয়াই তো হ্যাঁ রাইট, কিন্তু হাসিনার আমলের ফ্যাসিবাদের যে সূচনাটা সেটা হয়েছিল আপনার এই যে
111 সরকারের মধ্য দিয়ে। সেই 111 সরকারে যুক্তরাষ্ট্র এটা যেটা বলছে আপনার এটা জন বলছিল আর কি, জন ডেলিনোভিচ বলতেছিল যে 111-এ যুক্তরাষ্ট্র দূতাবাসের ভূমিকায় বিরাট ভুল ছিল, তারা এটা স্বীকার করছে। সেটা জন একজন, এখন তো সে সাবেক কূটনীতিক, এখন সে কূটনীতি পেশায় নাই, সে এটা বলছে তার অ্যানালিসিস আকারে বলছে, তার অবজারভেশন আকারে বলেছে। এটা মার্কিন, আপনি যদি ধরেন তৎকালীন যারা দায়িত্ব পালন করছে তাদের কারো জিজ্ঞেস করেন, তারা কেউ মার্কিন স্টেটমেন্ট না, এটা একজন প্রফেশনাল অ্যানালিসিসকারী বা অ্যানালিটিক্স এক্সপার্টিজের একটা অপিনিয়ন আকারে, দাপ্তরিক বিবৃতি না। ফলে এটা আমাদের বুঝতে হবে। তো সে এটা তার এক্সপার্টিজ আকারে সেই মতামত ব্যক্ত করেছে যে ওই সময় 111-এর সময় মার্কিন দূতাবাসের যে ভূমিকা সেটা ভুল ছিল, এবং সেই ভূমিকা ভুল ছিল এটা তো ধরেন এতদিন পরে আমাদের নিশ্চিত হইতে হবে কেন? আমরা তো সেই ভূমিকা যে ভুল ছিল সেটা ইমিডিয়েট ইলেকশনের দিনে তো বোঝা গেছে। যখন আপনার সীমানা পুনর্বিন্যাস করা হয়েছে, তারপরে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, স্থানীয় সরকার ব্যবস্থাকে ভেঙে ফেলা হলো, তখনই তো বোঝা গেছে সর্বনাশ হয়ে যাচ্ছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু এখানে আমাদের আলোচনা করা দরকার, ওই সময় ওয়ার অ্যান্ড টেররের কারণে মার্কিন পলিসি মুসলমান দেশগুলোর কারণে যা ছিল, সেই সময়ের আলোকে, ওই সময়ের আলোকে মার্কিন অবস্থান সেটা হবে, এটাই স্বাভাবিক। সেটা এখন হয়তো আপনি আফগানিস্তানে আপনার একটা রেজাল্ট আসছে, সেই রেজাল্টে আপনার গোটায় পালাইতে হয়েছে প্লেন নিয়ে। তো এবং আমার ধারণা, হ্যাঁ, আমার আগ্রহের জায়গাও হলো ইসলামী মিলিটেন্সি, এটা পড়াশোনার জায়গায় আমি খোঁজখবর রাখার চেষ্টা করি, বা যে কোনো মিলিটেন্সি, হ্যাঁ, ইডিওলজিক্যাল আন্দোলনগুলো আমি বোঝার চেষ্টা করি। আমার ধারণা আগামী 100 বছর কোনো মার্কিন শক্তি ক্ষমতা ইসলামের বিরুদ্ধে বা মুসলিম কমিটির বিরুদ্ধে আর কোনো যুদ্ধ করবে না, এটা আমার অনুমান। হ্যাঁ, কারণ আফগানিস্তানে তাদের যে অভিজ্ঞতা এবং মিডল ইস্টে ইভেন আরব স্প্রিংয়েও তাদের যে অভিজ্ঞতা, তারা তাদের মতো করে ওয়ার অ্যান্ড টেরর যে প্রজেক্ট, ইসলামোফোবিক ইন্ডাস্ট্রি যে প্রজেক্ট, এইটার থেকে তারা সরে আসছে অলরেডি। তো সেখানে যেটা হলো, তারা যেটা বলছে যে হ্যাঁ, তাদের মার্কিন দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে পরিবর্তনের কথা বলেছে। তারা বলেছে হ্যাঁ, তারাও এটা বলছে যে আমেরিকান পলিসি চেঞ্জ হয়ে গেছে, অনেক চেঞ্জ হয়েছে, এটা তারা বলছে। সেই পরিবর্তিত পরিস্থিতির ক্ষেত্রে আমাদের যেটা দরকার, দেখেন এই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা জিনিস ঘটছে যে দেখেন এই যে জেনারেশনটা জেনজি জেনারেশনের মধ্যে কিন্তু একটা আমেরিকানাইজেশন হয়েছে, মানে সারা দুনিয়ার বাচ্চাদের মধ্যে হয়েছে বিকজ অফ সেলফোন। আমেরিকানাইজেশন না ডেমোক্রেসি, নতুন ধরনের এক ধরনের আমেরিকানাইজেশন। ডেমোক্রেসি একটা হাজার রকম হয়, ডেমোক্রেসি আমেরিকান ডেমোক্রেসি না, একটা আমেরিকানাইজেশন ইন এ সেন্স যে ধরেন আমেরিকান সোসাইটির যে ভাইব, তার যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, আইফোন ব্যবহার করার যে ধরেন মজা, হ্যাঁ, এইটা বাচ্চারা পাইছে, এটা বোঝা। এবং এই বাচ্চারা কিন্তু ভার্চুয়াল সোসাইটির লোক। ভার্চুয়াল সোসাইটির ঘটনাটা কি ঘটে, ভার্চুয়াল সোসাইটিতে কিন্তু আপনি একটা আপাত স্বাধীনতা এনজয় করেন। আপনার আমার ভালো লাগতেছে না, ব্লক, আমি আপনার দেখবই না, আমি আমার স্বাধীনতা, এই যে স্বাধীনতার একটা স্পৃহা, এই যে নতুন জেনারেশনের মধ্যে তৈরি হয়েছে, এর মধ্য দিয়ে হ্যাঁ, এইটা আমেরিকা, এই জন্য আমরা বলতেছি যে একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র আপনার করতে পারতে হবে। এই জন্য আমাদের পলিটিক্যাল পার্টিগুলো, বিএনপি এবং অন্যান্য পার্টিগুলোর সামনে একটা চ্যালেঞ্জ আকারে অভ্যুত্থান হাজির হয়েছে, যে স্পিরিটটাকে তারা রাষ্ট্র গঠনের ক্ষেত্রে কিভাবে কাজে লাগাচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে মার্কিন সহযোগিতা আমাদের লাগবে, আমাদের অন্যান্য সহযোগিতাও লাগবে, কিন্তু প্রথমে আমাদের যেটা লাগবে, এই যে নতুন কর্তাসত্তার আবির্ভাব হয়েছে, এইটাকে সার্বভৌম শক্তি আকারে আপনাকে অ্যাকাউন্টেবল করতে হবে, ধৈর্য নিতে হবে, মাইনা নিতে হবে। এবং আপনার জনগণ, এই যে নতুন যে জনগণ, নতুন যে ঐতিহাসিক কর্তাসত্তা জেনজি জেনারেশন, সেইটাই হলো আপনার আগামী দিনে বাংলাদেশের রক্ষাকর্তা, আপনার সার্বভৌমত্বের রক্ষাকর্তা। তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে আপনার এই যে স্পিরিট, এটার আলোকে আপনাকে রাষ্ট্র করতে পারতে হবে। আমেরিকানরা আপনার কোনো রাষ্ট্র করে দিয়ে যাবে না। আলোচনা শোনার জন্য রেজাউল করিম রানী এবং অধ্যাপক ডক্টর এস এম শামীম রেজা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নিউজ এন্ড ভিউজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।